আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হসপিটাল ফার্মাসিস্টের আ কি ডিউটি থাকতে পারে, কি রেসপনসিবিলিটিস থাকতে পারে। আর আমাদের দেশে যেহেতু মানে সব হসপিটাল ফার্মাসিস্ট নেই, এভেইলেবল নেই। হাতে গোনা ২-৩ টে বা ৪ টে হসপিটাল ফার্মাসিস্টের জব পজিশন রয়েছে। আর যদিও বাইরের দেশে আমরা দেখতে পারি প্রতিটা হসপিটালে এভেইলেবল হসপিটাল ফার্মাসিস্ট থাকে এবং তারা এই পুরো হেলথ কেয়ার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে থাকে। কিন্তু বাংলাদেশে এখনো সেই সিস্টেম বা সেই কালচার এখনো ডেভেলপ হয় নাই। সো এক্ষেত্রে যারা মানে বি-ফার্মে পড়তেছে বা পড়বেন বা পড়া শেষ করেছেন, তাদের একটা কনফিউশন থাকে যে ইন্ডাস্ট্রি অথবা হেড অফিস বাদে বাংলাদেশের হসপিটালে জবটা আসলে কেমন হয়? বা সেখানে কি জব ডিউটিস থাকে, কি রেসপনসিবিলিটি থাকে, কি ধরনের দায়িত্ব বা কাজ করতে হয়, এ সম্পর্কে অনেকের আইডিয়া আসলে কম থাকে বা কনফিউশন থাকে। এজন্য আমি আজকে হচ্ছে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যেটা হচ্ছে জব ডিউটিস অ্যান্ড রেসপনসিবিলিটিস অ্যাজ এ হসপিটাল ফার্মাসিস্ট। সো ১ম এ যেটা আমি আমি বলতে চাই, আ হসপিটাল ফার্মাসিস্টের আ যে কাজ, সেই কাজের সাথে একটা হসপিটালের মিশন, ভিশন, গোল, অবজেক্টিভস এর একটা গুরুত্বপূর্ণ রিলেশন আছে। সেটা ওয়ার্লড ওয়াইড যদি আপনি চিন্তা করেন অবশ্যই আছে। বাংলাদেশের পার্সপেক্টিভ এ নাও থাকতে পারে। কিন্তু আপনি যদি ইন জেনারেল ফার্মাসিস্টের রোল বা ফার্মাসিস্টের একটা ফার্মাসি ডিপার্টমেন্টে যে রোল প্লে করার কথা একটা হসপিটাল সিস্টেমে, সেটার সাথে সামঞ্জস্য রেখে অবজেক্টিভ, মিশন, ভিশন থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বলি একটা হসপিটালের মিশন কি হতে পারে, আমাদের ফার্মাসি ডিপার্টমেন্টের বা একটা হসপিটাল ফার্মাসির কি মিশন থাকতে পারে, যেটা হচ্ছে হসপিটালের এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, প্রোগ্রেসের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তো যদি মিশনের কথা বলি, সেক্ষেত্রে যেমন আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিং বেঞ্চমার্ক স্ট্যান্ডার্ড ইন পেশেন্ট সেফটি, রেশনাল ড্রাগ থেরাপি অ্যান্ড ইরোর ফ্রি মেডিকেশন ম্যানেজমেন্ট। তো হ্যাঁ, একটা হসপিটালে অবশ্যই মিশন থাকবে যে পেশেন্ট যেন পায় প্রপার ড্রাগ থেরাপি পায় এবং ইরোর ফ্রি মেডিকেশন ম্যানেজমেন্টে যেন তার হয়। এছাড়া ভিশন থাকে, যেটা হচ্ছে সেফ মেডিকেশন ডেলিভারি হওয়া, অ্যাডমিনিস্টার হওয়া, হাই কোয়ালিটি অথেন্টিক মেডিসিন পাওয়া, তার কস্ট ইফেক্টিভ ফার্মাসিউটিক্যাল কেয়ার পাওয়া, এটা একটা ভিশনের মধ্যে পড়ে। এছাড়া হসপিটালে অ্যাডমিটেড পেশেন্টের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইট মেডিসিন রাইট পেশেন্টের কাছে রাইট লোকেশনে রাইট সময়ে যাচ্ছে কিনা, সেটা মেকশিওর করা হচ্ছে হসপিটালের ফার্মাসির দায়িত্ব। যেন মেডিসিনটা কারেক্ট পেশেন্ট কারেক্ট লোকেশনে কারেক্ট টাইমে পায়, যাতে তার থেরাপির ক্ষেত্রে বা তার মেডিসিন ইনটেকের যে সময়টা, সেই সময়টা যেন সে প্রপারলি ম্যানেজ করতে পারে, মেনটেন করতে পারে। পরে যে অবজেক্টিভ গুলো আছে, অবজেক্টিভ গুলোর মধ্যে অবশ্যই রয়েছে মেডিকেশন সেফটি এবং ইরার রিডাকশন। আর যে একটা বড় হসপিটালে যেহেতু অনেক পেশেন্ট অ্যাডমিট থাকে, সেক্ষেত্রে অনেক ভুল হওয়ার চান্সেস থাকে। তো এজন্য অনেককে এখানে ফার্মাসিস্টের অনেক বেশি রোল প্লে করতে হয় এই মেডিকেশন ইরর গুলো কমানোর জন্য। এই ড্রাগ ইউজের ক্ষেত্রে ডুপ্লিকেশন হচ্ছে কিনা বা খুব ভুল ডোজেস ফর্ম পাচ্ছে কিনা বা ভুল মেডিকেশন পাচ্ছে কিনা, এগুলো সবকিছু খেয়াল রাখতে হয় এবং কোয়ালিটি অ্যাসিওর করতে হয়। এছাড়া যদি গোল থাকে একটা হসপিটাল ফার্মাসির, সেক্ষেত্রে অবশ্যই ইমপ্রুভ দ্য সেফটি অফ মেডিকেশন সেফটি ইমপ্রুভ করার চেষ্টা করা। তারপর একটা হসপিটাল যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই জেসিআই বা জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন, যেটা সেই স্ট্যান্ডার্ডটা পেতে হয় বা মেনটেন করার জন্য এগুলো মেনটেন করতে হয়। আচ্ছা, 24/7 অপারেশনাল এক্সেস, 24 হসপিটাল ফার্মাসি অবশ্যই একটা হসপিটালে 24/7 চালু রাখা লাগবে। কারণ কারণ 24/7 আপনার হসপিটালে পেশেন্টরা ভর্তি হতেই থাকে। কারণ কারণ একেকজন মানুষ হুট করে যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে এবং ক্রিটিক্যাল কন্ডিশনে হসপিটালে অ্যাডমিট হয়। সেক্ষেত্রে মেডিসিন প্রপারলি পাওয়ার জন্য, নেওয়ার জন্য অবশ্যই হসপিটালে 24/7 হসপিটাল ফার্মাসির যে সার্ভিসটা, সেটা হচ্ছে অপারেশনাল রাখতে হয়। তো আমি এখন মেইন পয়েন্টে আসি যে আমাদের হসপিটালের মেইন ডিউটি বা রেসপন্সিবিলিটিস কি থাকতে পারে। বাংলাদেশের সব হসপিটালে এই ধরনের
ডিউটিস বা এই ধরনের সিস্টেম নাও থাকতে পারে, বাট হাতে গোনা কয়টা হসপিটাল অবশ্যই থাকার কথা। যেমন আছে এবারকেয়ার হসপিটাল আছে, স্কয়ার হসপিটাল আছে, ইউনাইটেড হসপিটাল আছে, বা স্পেশালাইজড হসপিটাল আছে। এরকম ৩-৪টা হসপিটালে এই ধরনের রেসপন্সিবিলিটি খুব কমন, যেটা হচ্ছে ফার্মাসিস্টের মেইনলি ডিউটি পালন করতে হয়। তো তো হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে যে মেইন ডিউটিটা হচ্ছে, প্রথম ডিউটিটা হচ্ছে ইনপেশেন্ট ফার্মাসির ক্ষেত্রে, সেটা হচ্ছে মেডিসিন ডিসপেন্সিং। এর আগে বলে নেই, হসপিটাল ফার্মাসিতে কিন্তু বেশ কয়েকটি সেকশন থাকে ফার্মাসিস্টের। যেমন হসপিটালে যেমন ইনপেশেন্ট ফার্মাসি থাকে। ইনপেশেন্ট ফার্মাসিটা হচ্ছে যারা হচ্ছে হসপিটালে অ্যাডমিটেড পেশেন্টদের জন্য মেডিসিন ডেলিভারি করবে, মেডিসিন প্রোভাইড করবে। এছাড়া ওয়ার্ড ফার্মাসিস্টরা রয়েছে যারা হচ্ছে ওয়ার্ডে থাকে, দায়িত্বরত থাকে, এবং সিস্টেমের থ্রুতে বিভিন্ন পেশেন্টের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন দেখে ওই অনুযায়ী মেডিসিন ইনটেন্ড করে বা অর্ডার করে। এছাড়া আউটপেশেন্ট বা ওপিডি ফার্মাসি তো থাকেই। আউটপেশেন্টে হচ্ছে আউটপেশেন্টে যে বা বাইরের থেকে রুগী এসে যারা ডক্টর দেখিয়ে যায়, তারা ওই আউটপেশেন্ট ফার্মাসিটা ইউজ করে সেক্ষেত্রে মেডিসিন নেওয়ার জন্য। তো এবার যে মেইন ডিউটি গুলোর কথা বলবো, মেইন ডিউটি এবং রেসপন্সিবিলিটি গুলোর মধ্যে রয়েছে মেডিসিন ডিসপেন্সিং, নার্কোটিক হ্যান্ডলিং অ্যান্ড ডিসপেন্সিং, কেমো ড্রাগ অ্যাডমিক্সিং, এডিএ রিপোর্টিং বা অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন রিপোর্টিং, প্রোভাইড ইনফরমেশন। তো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেডিসিন ডিসপেন্সিং। তো হসপিটালে ভর্তি বা অ্যাডমিটেড পেশেন্টের জন্য মেডিসিন ডিসপেন্সিং একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হসপিটালে অ্যাডমিটেড অনেক ক্রিটিক্যাল পেশেন্ট থাকে যাদের কারেক্ট মেডিকেশন পাওয়াটা জরুরি। তারা যদি ভুল মেডিসিন পায়, ভুল ডোজ ফর্ম পায় কোনো মেডিসিনের, সেক্ষেত্রে কিন্তু এডিআর হওয়ার সম্ভাবনা থাকে, বা পেশেন্টের তাড়াতাড়ি কিউর হওয়ার সম্ভাবনা কম থাকে, অথবা পেশেন্টের হচ্ছে কোনো একটা মেডিসিনের জায়গায় অন্য একটা মেডিসিন যদি ভুল করে পেয়ে যায়, সেক্ষেত্রে সেটা লাইফ থ্রেটানিং কেসও হতে পারে, যেটা একটা হসপিটালের রেপুটেশনের জন্য খারাপ হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মেডিসিন ডিসপেন্সিং অনেক ইম্পর্টেন্ট। তো তো বাংলাদেশে হসপিটালে মেডিসিন ডিসপেন্সিং এর যে সিস্টেমটা মেনলি সেটা হচ্ছে ইউনিট ডোজ ডিসপেন্সিং। আমরা যারা ফার্মাসি স্টুডেন্ট তারা অবশ্যই জানি যে ইউনিট ডোজ ডিসপেন্সিংটা কি, বা যারা জানি না তাদেরকে এটা আমি সহজ করে বলতে পারি যে ইউনিট ডোজ ডিসপেন্সিংটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ডিসপেন্সিং ফর্মেট, যেটার মাধ্যমে হচ্ছে একটা পেশেন্ট প্রত্যেকটা মেডিসিন, সাপোজ একটা পেশেন্ট ৫টা নাপা ট্যাবলেট পায় বা প্যারাসিটামল ট্যাবলেট পায়। তো তার এই যে ৫টা প্যারাসিটামল ট্যাবলেট প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা প্যাকেজে যাবে। প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেজে যাবে, যেন পেশেন্ট কনফিউজ না হয় যে তার মেডিসিন কয়টা বা কি। ৫টা ট্যাবলেট ৫টা প্যাকেজে যাবে, এবং সে বা নার্স তাকে অ্যাডমিনিস্টার করাবে অ্যাকর্ডিং টু ওই প্যাকেজ। এবং সেই প্যাকেজে অবশ্যই প্রত্যেকটা প্যাকেজের গায়ে লেবেল লাগানো থাকে, লেবেল বা স্টিকার লাগানো থাকে, যেটা একটা ইম্পর্টেন্ট বিষয় এই ইউনিট ডোজ ডিসপেন্সিং এর ক্ষেত্রে। সেই লেভেলের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, যেমন পেশেন্ট আইডি থাকে, পেশেন্টের নাম থাকে, বেড নাম্বার থাকে, কোন মেডিসিন ইউজ হচ্ছে সেই মেডিসিনের ব্র্যান্ড নেম, ডোজেস ফর্ম, স্ট্রেংথ, জেনেরিক নেম, এক্সপায়ারি ডেট, ইস্যু ডেট, এই সব কিছু দেওয়া থাকে। তো একটা পেশেন্ট ভুল মেডিসিন নিচ্ছে নাকি রাইট মেডিসিনটা নিচ্ছে, সেটা বোঝার জন্য কিন্তু এই লেভেলটা চেক করলে নার্সরা বা ওয়ার্ড ফার্মাসিস্টরা কিন্তু বুঝতে পারে। কারণ পেশেন্টের ইউনিক যে ইউএইচআইডি থাকে বা পেশেন্ট আইডি থাকে, সেই আইডি দিয়ে কিন্তু আমরা পেশেন্টকে আইডেন্টিফাই করতে পারি। নাম দিয়ে আমরা পেশেন্ট আইডেন্টিফাই করতে পারবো না, কারণ হচ্ছে সেম নামের পেশেন্ট মাল্টিপল থাকতে পারে। তো এই ক্ষেত্রে ইউনিক যে আইডিটা আছে সেই আইডি দিয়ে হচ্ছে আমাদের পেশেন্টকে আইডেন্টিফাই করতে হবে। তো এই জন্য যখন মেডিসিন ডিসপেন্সিং করে হসপিটাল ফার্মাসিস্টরা, সেক্ষেত্রে প্রপার ডোজেস ফর্ম চেক করতে হয়, ডোজটা চেক করতে হয়, প্রপার জেনেরিক বা প্রপার মেডিসিনটা যাচ্ছে কিনা সেটা চেক করে তারপর লেবেল লাগিয়ে প্যাকেজ করতে হয়। এবং হসপিটালে বিভিন্ন অর্ডার থাকে, যেটা সিস্টেমের থ্রুতে আছে ইনপেশেন্ট ফার্মাসিতে, যেমন স্ট্যাট, নিউ অ্যাডমিশন, রুটিন, ইমার্জেন্সি। হ্যাঁ, স্ট্যাট বা নিউ অ্যাডমিশন যেগুলো, সেগুলো খুব তাড়াতাড়ি প্রোভাইড করতে হয়। নিউ অ্যাডমিশন মানে হচ্ছে যারা নতুন পেশেন্ট যখন ভর্তি হয় তখন তার মেডিসিনগুলো আগে পাঠানো লাগে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে। স্ট্যাট হচ্ছে আর্জেন্ট ধরনের যে অর্ডার, সেগুলো ৩০ মিনিটের মধ্যে পাঠানো লাগে। আর রুটিনগুলো ১.৫ থেকে ২ ঘন্টার মধ্যে পাঠালেই চলে। এছাড়া ইমার্জেন্সি, যেটা ইমার্জেন্সি হচ্ছে ইমার্জেন্সি
১-১.৫ ঘন্টার মধ্যে পাঠালেই হয়। ইমার্জেন্সি অর্ডার যেটা। ইমার্জেন্সি অর্ডারটা সাধারণত ইমার্জেন্সি ডিপার্টমেন্টেই যায়। আর স্ট্যাট, নিউ অ্যাডমিশন, রুটিন বেশি এগুলো আইসিইউ ওয়ার্ড এগুলাতে চলে যায়। তো হসপিটাল ফার্মাসিস্টের এটা একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যে মেডিসিন ঠিকভাবে প্রপারলি ডিসপেন্স করা উইথ অ্যাকুরেট লেভেলিং। তাই এরপর আমরা দেখবো যে নার্কোটিক ড্রাগ হ্যান্ডলিং এন্ড ডিসপেন্সিং। আমরা জানি নার্কোটিক ড্রাগ হচ্ছে কন্ট্রোল ড্রাগ। এগুলো হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী খুবই সেন্সিটিভলি এবং খুবই স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হয় এবং নার্কোটিক ড্রাগ হসপিটালগুলোতে রাখতে হয়। কারণ অনেক সিরিয়াস বা অনেক খারাপ অবস্থার পেশেন্ট এসে ভর্তি হয় যাদের জন্য নার্কোটিক প্রোভাইড করতে হয় তাদের পেন থেকে রিলিফ দেওয়ার জন্য। তো নার্কোটিক ড্রাগ যে সাধারণত আমি যেগুলো সম্পর্কে জানি বা যেগুলো আমাদের হসপিটালে ব্যবহার হয় সেগুলোর মধ্যে রয়েছে যেমন ফেন্টানিল রয়েছে, প্যাথিডিন রয়েছে, মরফিন রয়েছে, রেমিফেন্টানিল রয়েছে, এছাড়া মরফিন ট্যাবলেট রয়েছে। মরফিন কিন্তু সিরাপ ফর্মে পাওয়া যায়, এছাড়া ফেন্টানিল প্যাচও থাকে। তো নার্কোটিক ড্রাগ ডিসপেন্সারির ক্ষেত্রে একটা পার্থক্য রয়েছে যেটা রেগুলার যে মেডিসিন সেগুলোর চেয়ে একদমই আলাদা। কারণ নার্কোটিক ড্রাগ ডিসপেন্স করার আগে রেড প্রেসক্রিপশন দেখতে হয়, বিল পেপার দেখতে হয়, এমটি এম্পুল দেখতে হয়, এছাড়া রেড লগ বুক মেনটেন করতে হয় এবং এগুলো শিফট ওয়াইজ স্টক হ্যান্ড ওভার হতেই থাকে খুবই স্ট্রিক্টলি। আর নার্কোটিক ড্রাগ ডিসপেন্স করার সময় মেইন যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রেড প্রেসক্রিপশন। রেড প্রেসক্রিপশন ছাড়া নার্কোটিক ড্রাগ ডিসপেন্স করা যাবে না। নার্কোটিক ড্রাগ ডিসপেন্সিং এর জন্য সেই রেড প্রেসক্রিপশনে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো প্রপারলি চেক দিতে হয় বিফোর ডিসপেন্সিং। সেখানে পেশেন্টের নাম থাকে, ইউএইচআইডি থাকে, বেড নাম্বার থাকে, কনসালটেন্টের নাম থাকে, কোন নার্কোটিক ড্রাগটা প্রেসক্রাইব করা হয়েছে সেটার নাম থাকে, ডোজ, ফ্রিকোয়েন্সি, উইটনেস, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রাপ্ত বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার এবং সাইন সিল থাকা লাগবে। এটা ছাড়া কোনোভাবেই নার্কোটিক ড্রাগ ডিসপেন্স করা যাবে না, কোনোভাবেই না। এবং এছাড়া কয়টা এমটি এম্পুল ফেরত দিচ্ছে, কয়টা সেই এমটি এম্পুল নাম্বারটা চেক করে তারপর আমার ওই অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য এমটি এম্পুল নাম্বার আমার হচ্ছে সেগুলো রিপ্লেস করে দেওয়া লাগে। এবং নার্কোটিক ড্রাগস অবশ্যই ডাবল কি লকারে রাখা হয় এবং সেগুলো হচ্ছে হাইলাইট মেডিকেশন। নার্কোটিক ড্রাগ সবগুলো হচ্ছে হাইলাইট মেডিকেশন এবং এটা খুবই স্ট্রিক্টলি এবং রেগুলেটেড ওয়েতে নার্কোটিক ড্রাগটা হ্যান্ডেল করা হয়, ডিসপেন্স করা হয়। এছাড়া রয়েছে কেমো ড্রাগ মিক্সিং। আমরা জানি বাংলাদেশে বর্তমানে ক্যান্সারের পেশেন্ট প্রতিনিয়ত বাড়ছে এবং প্রতিনিয়ত আমাদের হসপিটালে প্রত্যেকদিন প্রায় ২০ থেকে ২৫ জন রোগী এসে আহ, কেমোথেরাপি নেয়, আসে, কেমো ড্রাগ ইনফিউশন নেয়। হ্যাঁ, তো কেমো ড্রাগ যেগুলো আছে সেগুলো কিন্তু ডিরেক্ট পেশেন্টের বডিতে পুশ করা যায় না অন্যান্য ইনজেকশনের মতো। এগুলো আগে হচ্ছে অ্যাডমিক্সিং করে নেওয়া লাগে বা স্যালাইন অথবা ডেক্সট্রোজ স্যালাইনের সাথে এগুলো মিক্সিং করা লাগে। তো chemodrug mixing actually a process of combining specific doses of chemotherapy agent with diluents like saline dextrose solution to achieve the correct concentration for infusion. আর এটা অবশ্যই একটা বায়োসেফটি ক্যাবিনেটের মধ্যে যেখানে HEPA ফিল্টারের ব্যবস্থা আছে সেটার মধ্যে ওই সেফটি ক্যাবিনেটের মধ্যে এই কেমোড্রাগ মিক্সিংটা এই প্রিপারেশনটা করা হয়। কারণ কেমোড্রাগ খুবই সেনসিটিভ এবং এটা ফার্মাসিস্টদের প্রোটেক্ট করার জন্য ফ্রম হ্যাজার্ডাস ড্রাগ এক্সপোজার এবং কন্টামিনেশন প্রিভেন্ট করার জন্য বায়োসেফটি কমিউনিটির মধ্যে কেমোড্রাগ অ্যাডমিক্সিং করাটা ম্যান্ডেটরি। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। মেডিসিনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কনসেন্ট্রেশন মেনটেন করতে হয়। এরপর হচ্ছে অ্যাডভার্স ড্রাগস রিঅ্যাকশন রিপোর্টিং। বর্তমানে বাংলাদেশে অ্যাডভার্স রিঅ্যাকশন রিপোর্টিং এর যে বিষয়টা সেটা খুব বেশি মানে হায়ার না। অ্যাডভার্স ড্রাগ বা এডিআর রিপোর্টিং খুবই কম করা হয়। কারণ বাংলাদেশে হাতে গোনা কয়েকটা হসপিটাল আছে যেগুলো হচ্ছে এডিআর রিপোর্টিং করে। আর দেখতে পাচ্ছি এডিআর রিপোর্টিং রেট যেটা এটা হচ্ছে ডিজিডি এর ওয়েবসাইট থেকে নেওয়া। হ্যাঁ? এখানে এই ওয়েবসাইটে এখানে যে আমি গ্রাফটা দেখতে পাচ্ছি সেখানে আমি দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে 2023 সালে মাত্র পুরা পুরা বছরে সারা বাংলাদেশে মাত্র 94টা এডিআর রিঅ্যাকশন রিপোর্ট এডিআর বা অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন রিপোর্টিং করা হয়েছে যেটা খুবই নগণ্য। বাংলাদেশে
এ এ বাংলাদেশে এত 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 কোটি, কোটি মানুষ। সেখানে এত কোটি, কোটি পেশেন্ট। তাদের মাত্র এরিয়া রিপোর্টিং মাত্র ৯৪ টা। এটা তো বিশ্বাসযোগ্য না, তাই না? আচ্ছা ২০২৪ সালে এরিয়া রিপোর্টিংটা একটু বেড়েছিল, বেশ ভালো বেড়েছিল। সেটা বেড়ে ৫৩১ আ বার এরিয়া রিপোর্টিং হয়েছে। ২০২৫ সালে হয়েছে ৩৬৮ বার। যেটা ২০২৫ সালে আবার কমে গিয়েছে কেন আমি জানি না। ২০২৬ সালে এখন পর্যন্ত ২১৬ টি এরিয়া রিপোর্টিং কেস বা এরিয়া ড্রাগ রিঅ্যাকশন রিপোর্টিং কেস রিপোর্ট করা হয়েছে। আর আমরা জানি অ্যাডভান্স রিঅ্যাকশন রিপোর্টিংটা কখন করা লাগে, এটা আগে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যখন কোনো একটা ইনজেকশন দেওয়ার আগে পেশেন্টের স্কিন ইরিটেশন টেস্ট করা হয়। তো স্কিন ইরিটেশন টেস্ট করলে যখন হচ্ছে পেশেন্টের স্কিন বা পেশেন্ট যদি কোনো পেশেন্টের বডি যদি কোনো রিঅ্যাক্ট করে, যেমন ইচিনেস হয় বা লালচে হয়ে যায় স্কিন বা অ্যালার্জি হয়, সেক্ষেত্রে সেটা ইডিয়া রিঅ্যাকশনের মধ্যে পড়ে। আর তখন নার্সরা ইনফর্ম করে ফার্মাসিস্টে যে পেশেন্টের এডিআর হয়েছে, পেশেন্টের এডিআর রিপোর্টিং করতে হবে। তখন ফার্মাসিস্ট গিয়ে হচ্ছে সব ডিটেলস নিয়ে এডিআর রিপোর্টিংটা করে। আর এছাড়াও পেশেন্টের মেডিসিনটা অ্যাডমিনিস্টার বা ইনজেকশন অ্যাডমিনিস্টার হওয়ার পরেও অ্যাডভান্স অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন হতে পারে, সেক্ষেত্রেও এরিয়া রিপোর্টিংটা করতে হয়। আর আমরা জানি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বা বাংলাদেশ আইন অনুযায়ী অ্যাডভান্স ড্রাগ রিপোর্টিং ফর্ম বা অ্যাডভান্স ইভেন্ট রিপোর্টিং ফর্ম রয়েছে বা ইয়েলো কার্ড যেটাকে বলে। তো বাংলাদেশে ড্রাগ রিঅ্যাকশন রিপোর্টিং এর যে রেট সেটা আসলে খুবই কম, খুবই মানে বাংলাদেশের যে পেশেন্ট বা বাংলাদেশের যে পপুলেশন সেই তুলনায় অনেক কম। তো বাংলাদেশে মানুষ যে পরিমাণ মেডিসিন কনজাম্পশন করে বা কনজিউম করে, তো সেটা থেকে এডিআর রিঅ্যাকশন অনেক হয়। কিন্তু সেটার নলেজ বা সেটা অ্যাওয়ারনেস আমাদের দেশের মানুষের মধ্যে নাই, বা আমাদের হসপিটালগুলোতেও তারা এত অ্যাওয়ার না এগুলো নিয়ে। সো এজন্য এটার যে রেশিওটা সেটা খুবই কম। কিন্তু একটা অ্যাডভান্স রিঅ্যাকশন রিপোর্টিং যদি কন্টিনিউয়াসলি করা হয় বা রেগুলারলি করা হয়, সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একটু অ্যাওয়ার হয় তাদের মেডিসিন কোয়ালিটি নিয়ে, তাদের মেডিসিন মডিফিকেশনের বিষয়ে তারা আরো একটু সচেতন হয়। এছাড়া নইলে তারা তো তাদের যেরকম প্রোডাক্ট সেটা ডেলিভারি দিয়ে যাবে। এছাড়া হসপিটাল ফার্মাসিস্টের কাজ হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা। কারণ হসপিটাল ফার্মাসিস্টরাই হচ্ছে যারা হচ্ছে প্রাইমারি সোর্স হিসেবে কাজ করে ইনফরমেশনের। কারণ হসপিটাল একটা প্রত্যেকটা হসপিটালে তাদের ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রুভ হসপিটাল ফর্মুলারি থাকে। তো এইসব ফর্মুলারির সম্পর্কে আইডিয়া সব ডাক্তার বা নার্সের থাকে না। তো কোনো পেশেন্ট বা জেনেরিক রিলেটেড যে কোনো ইনফরমেশন বা কনফিউশন রিলেটেড যে ইনফরমেশনগুলো, সেগুলো ফার্মাসিস্ট, নার্স এবং ফিজিশিয়ানদের প্রোভাইড করে। এছাড়া সফটওয়্যার থাকে, তো সফটওয়্যার থ্রুতে যে ইনভেন্টরি যে ইনফরমেশনগুলো সেগুলো ফার্মাসিস্টের কাছে থাকে, যারা তার সফটওয়্যারের থ্রুতে চেক করতে পারে। সো প্রথমেই আমরা দেখলাম যে মেডিসিন ডিসপেন্সিং, নাগরিক ড্রাগ হ্যান্ডলিং এন্ড ডিসপেন্সিং, কেমো ড্রাগ অ্যাডমিক্সিং, অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন রিপোর্টিং, প্রোভাইডিং ইনফরমেশন, এগুলো একটা হসপিটাল ফার্মাসিস্টের খুবই মেইন রেসপন্সিবিলিটিস এর মধ্যে পড়ে। এছাড়া আরো বিভিন্ন রেসপন্সিবিলিটিস থাকতে পারে, যেমন ইনভেন্টরি স্টক অবজারভেশন করা, ডকুমেন্টেশন মেনটেন করা, বিভিন্ন লগ বুক মেনটেন করা, এগুলো আদার রেগুলার রুটিন কাজের মধ্যে থাকে। সো হসপিটাল ফার্মাসিস্টের মেইন যে বিষয়টা হচ্ছে এট লাস্ট আমি বলতে পারি, সেটা হচ্ছে হসপিটাল ফার্মাসিস্টরা ইনশিওর করে যে রাইট পেশেন্টটা রাইট টাইমে রাইট ড্রাগটা ঠিক পাচ্ছে কিনা একটা হসপিটালে। আর ফার্মাসিস্ট একটা হেলথ কেয়ার টিমের পার্ট প্রফেশনালি। ফার্মাসিস্টরা যদি হেলথ কেয়ার সিস্টেমে ওতপ্রোতভাবে জড়িত না থাকে বা ইনভলভ না থাকে, সেক্ষেত্রে একটা হেলথ কেয়ার সিস্টেম কিন্তু প্রপারলি প্রোগ্রেস করতে পারবে না, আগাতে পারবে না। সেক্ষেত্রে একটা হেলথ কেয়ার সিস্টেম কিন্তু ফল করবে, যেটা বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম দেখলে বোঝা যায় যে আমাদের হেলথ কেয়ার সিস্টেমে কি অবস্থা। তো দিন শেষে এটাই বলবো যে একটা প্রপার হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করার জন্য ফার্মাসিস্টদের এবং আদার হেলথ কেয়ার প্রফেশনালদের প্রপারলি ইনভলভ থাকা লাগবে, একটা টিম হিসেবে কাজ করতে হবে টু ডেভেলপ এ সিস্টেমিক অ্যাপ্রোচ টু মেডিকেশন, টু প্রপার টু প্রোভাইড প্রপার কাস্টমার সার্ভিস টু আওয়ার পেশেন্ট, আওয়ার বাংলাদেশি পিপুল। সো থ্যাংক ইউ। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আমার এই আলোচনা থেকে।
এটা যেহেতু আমার ১ম ভিডিও, তো আমার জড়তা কাজ করে থাকতে পারে। সো আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি বোঝানোর মেইন যে বিষয়গুলা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।